নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন বাজে প্রায় 10:30 মতো। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। হাজব্যান্ডের ছিল নাইট ডিউটি, সকালে ফিরেছে, আর তখনই আমি বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে দিয়েছিলাম। আর ঠাকুর পুজোটা হাজব্যান্ডই করে দিয়েছিল। ও ফ্রেশ হয়ে পুজো করতে চলে গিয়েছিল, ততক্ষণে আমি বাসি ঘরটা ঝাড়ু মোছা করে নিয়েছিলাম। আর এখন আমি আর আমার মেয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর বাড়িটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, আমরা যদি সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে পারি তাহলে কিন্তু কাজে অনেকটা বেশি পরিমাণে এনার্জি পাওয়া যায়। তার সাথে কিন্তু খুব সহজে কাজ বাজ সামলে নিজেকেও সময় দেওয়া যায়। কিন্তু আমার মতো যারা নতুন মায়েরা রয়েছেন বা আমার মতো যাদের বেবিরা অনেকটা ছোট রয়েছে তারা কিন্তু চাইলেও এত সকালে ঘুম থেকে উঠতে পারে না, তাই না? কারণ আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি। আমার মেয়ে আমি উঠে পড়ার সাথে সাথেই না ঘুম থেকে উঠে পড়বে, মানে আমি বিছানা ছেড়ে বাইরে আসবো তার একটুক্ষণ পরেই ও উঠে পড়ে। তো উঠে না কাজ বাজ শুরু করার আগে ও এত চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, তো ওই সকালের এনার্জিটা ওকে শান্ত করতে করতে আবার বেরিয়ে যায়। তাই আমার আর সেরকম সকালে ঘুম থেকে ওঠা হয় না। এই হাজব্যান্ডের নাইট ডিউটি থাকলে সকালে যখন ফেরে তখন উঠে কিছুটা কাজকর্ম এগিয়ে নিয়ে তারপরে আবার ওকে নিয়ে ঘুমিয়ে যাই আর কি। তো আমি আগেও বলেছিলাম, মানে ওই রকম ঘুমে আর আমার ঘুমটা ঠিকঠাক হয় না, ওই মেয়ের সাথেই শুয়ে থাকতে হয়। খুব ইচ্ছে করে যাতে সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি, কিন্তু সেটা তো এখন আর পাচ্ছি না। আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি ভাবতাম যদি আমার বেবি গার্ল হয়, মানে মেয়ে হয়, তাহলে ওকে খুব সাজিয়ে গুছিয়ে রাখবো, যত্ন করে রাখবো। আমার ওই মেয়েদের না দুদিকে দুটো চুটি বাঁধতে চুলে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার কি, আমার মেয়ে একদমই চুটি বাঁধতে পছন্দ করে না। হেয়ার ক্লিপ বলুন বা হেয়ার ব্যান্ড বলুন, প্রত্যেকটা জিনিস লাগানো আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার। মানে লাগানোর সাথে সাথেই ও খুলে ফেলবে, বা ওকে যদি একটু আধটু ভুলিয়ে ভালিয়েও রাখি তাও দেখা যায় কি 10 থেকে 15 মিনিটের মধ্যে ও ঠিক টেনে টুনে খুলে ফেলে। তো এখন আরও বড় হয়ে গিয়েছে, তো এই জিনিসটা বুঝতে শিখে গিয়েছে, তো ওকে একদমই আমি মাথাতে কিছু দিয়ে রাখতে পারি না। তো এটা আমার মনে অনেক বড় একটা দুঃখের কারণ। আমি বাচ্চাদের হেয়ার ক্লিপ বলুন বা ব্যান্ড বলুন কালেক্ট করতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার মেয়েটা এমন হয়েছে যে আমি না আর আজকাল কিনি না। ওই মানে যখন ও ছোট ছিল তখন কিছু কিনেছিলাম, সেগুলোই টুকটাক করে কাজে লাগাচ্ছি, এখন আর কিনি না একদম ওর জন্য। তো আপনাদের যদি কারোর বেবি এরকম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি বড় হলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আর এই যে সকালে কিন্তু স্নান করে ওঠার পরে মেয়েকে একটু রেডি করিয়ে নিয়েছিলাম, আর তার সাথে আমিও রেডি হয়ে গিয়েছি। একটুখানি সানস্ক্রিন লাগিয়ে এখন কিচেনে চলে এলাম। যা রোদ্দুর পড়েছে, কিচেনে থাকতে তো একদমই ইচ্ছে করে না। তা সত্ত্বেও বাড়ির কাজকর্মগুলোর সাথে রান্না বান্না তো করতেই হবে। আর আমি রুম থেকে বেরোনোর সময় বেডরুমের দরজাটা একটু ভালো করে লক করে দিলাম, তা না হলে কিন্তু মেয়ে এখন দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকে যায় আর খাটের ওপরে উঠে না বাবার ঘুমটি ভাঙিয়ে দেবে। তো এখন আমি চলে এসেছি আমার নিজের জন্য একটুখানি পোহা বানাতে। তার আগে যেটাতে জল থাকে ওই কন্টেনারটা একটু ভালো করে ধুয়ে দিলাম। ওটাতে বারবার জল ঢালার পরে কি হয়, কন্টেনারের ভেতরে একটা কেমন স্লাইমি স্লাইমি ব্যাপার চলে আসে। তো সেটা কিন্তু খুবই বাজে একটা জিনিস, মানে সেটার ফলে কিন্তু পেট টেট খারাপ হয়। তো সেই কারণে আমি এখন চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 বার ওই জল যেটাতে থাকে ওই কন্টেনারটা একটু ভালো করে ধুয়ে দেওয়ার জন্য। যেহেতু আমার মেয়ে এখন ওই জলগুলোই খাচ্ছে, তাই সব সময় আমি চেষ্টা করি ওটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এই যে এখানটায় পোহাতে আমি একটুখানি কাজু দিয়ে দিচ্ছি। আজকে আমার কাছে সেরকম কিছুই ছিল না, মানে বাদাম টাদাম সেরকম কিছুই ছিল না। সিম্পল একটুখানি কারি পাতা আর কালো সর্ষে আর একটুখানি নুন, হলুদ, চিনি আর একটুখানি কাজু বাদাম দিয়ে পোহাটা বানিয়ে নিয়েছি। আর মেয়ের জন্য না কিছুদিন ধরে এই বেদানাটা রেখেছিলাম ফ্রিজে। মেয়েকে সাধারণত আমি কাটা ফল একদমই দিতে চাই না, মানে দিই না সেরকমভাবে। তো যেই ফলগুলো বেশি থেকে যায় সেগুলো আমি না হয় ওর বাবা খেয়ে নেয়। তো ওই বেদানাটা রেখেছিলাম ফ্রিজে, সেটাকে একটুখানি পোহার ওপরে দিয়ে নিলাম। আর মেয়ের তো সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম যখন ওর বাবা এসেছিলো। তো এখন ওর ফল খাওয়ার টাইম, তো আজকে ওকে একটুখানি আপেল আর একটু বিটরুটের সেদ্ধ দেবো। এটা কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়াতে ভীষণই সাহায্য করে। বিটরুট বা আপেল বা গাজর, আপেল বা গাজর বিটরুট এই ধরনের জিনিসগুলো মিড মর্নিং বেবিদেরকে আপনারাও চাইলে দিতে পারেন। এটা কিন্তু বেবিদের ইনফ্লেমেটরি সিস্টেমকে ভীষণভাবে স্ট্রং করে, মানে সোজা কথায় বলতে গেলে কি বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে রাখে। তো ওটা আমি সেদ্ধ বসিয়ে এখন চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। তো আমি যখনই এরকম ধরনের ব্রেকফাস্ট কিছু খাই মেয়েকেও একটু আধটু খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আজকে দেখছি ওর খাবার দাবারের একদম কোনো রকম ইচ্ছে নেই, মানে হাতটাও দিচ্ছে না আমার খাওয়ারে। তো এখন ওর ফল খাওয়ার সময় হয়ে গিয়েছে।
এটা একটুখানি আমি পেস্ট বের করে নেব। আমার মেয়ে তো এখন অনেকটা ছোট রয়েছে, তো এই ধরনের জিনিসগুলো ওকে এরকম ছাঁকনির সাহায্যে পেস্ট বের করেই খাওয়াতে হয়, তা না হলে একদমই খেতে চায় না। আর এর মধ্যে আমি কি করি, মিষ্টি যদি একটু কম থাকে একটুখানি মধু মিশিয়ে দিই। এখন যেহেতু অনেকটা গরম পড়ে গিয়েছে, তাই মধু দেওয়াটা খুব একটা ঠিক নয়, কারণ শরীরটা গরম করে দেয়। আর এখানটায় আমি মটর ডালকে কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন বেটে নেব। মটর ডালের বড়া আর আলু দিয়ে একটা ঝোল করব, আর পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি মতো করব। আমি সব সময় বাড়ির কাজটা এরকমভাবেই করে থাকি, মানে যখন একটা কাজ ধরি, একটা কাজ কিন্তু টানা করি না, একটা কাজ বসিয়ে আরেকটা কাজে হাত দিয়ে ফেলি। অনেকেই দেখা যায় কি একটা কাজ করে, সেটাকে কমপ্লিট না করা অবধি আরেকটা কাজে হাত দেয় না। তো আমি এই ব্যাপারটা লক্ষ্য করেছি, আমাদের মতো যারা হাউসওয়াইফরা রয়েছে তাদের প্রত্যেকের কাজ কিন্তু কম বেশি একই রকম, কিন্তু দেখা যায় কি প্রত্যেকের কাজ করার ধরনটা আলাদা, কারণ প্রত্যেকের সিচুয়েশনটা আলাদা হয়। এই জায়গায় আমি একটা উদাহরণ শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যদি সহমত হন অবশ্যই আমাকে জানাবেন। তো তার আগে বলে দিই, এই মটর ডালটা কিন্তু এখন বাটা হয়ে গিয়েছে। এর মধ্যে একটুখানি নুন, 1 চামচ মতো কালো জিরে, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর এর মধ্যে একটুখানি বেকিং সোডা মিশিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নেব। তো যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা আমি বলি। ধরুন আমার মতো এরকম অনেক হাউসওয়াইফরা রয়েছে যারা বাড়িতে কাজকর্ম করে থাকে, কিন্তু দেখবেন প্রত্যেকের কাজকর্মের ধরন আলাদা বা প্রত্যেকের কাজকর্মের সিস্টেমটা আলাদা। তো সেই জায়গায় কিন্তু সিচুয়েশনটা এই কারণেই বলছিলাম, ধরুন আমার মতো যারা হাউসওয়াইফ রয়েছে, যাদের হাজব্যান্ডের এরকম শিফটিং ডিউটি বা যাদের ছোট এরকম বেবি রয়েছে, তারা কিন্তু চাইলে মানে প্রত্যেকটা কাজ ধরে ধরে একটার পর একটা কাজ গুছিয়ে করতে পারে না। আমাদেরকে কি করতে হয়, একটা কাজের ফাঁকে আরও একটা কাজ করে নিতে হয়। ধরুন আমি এখানটা রান্না করছি, তার ফাঁকে কিন্তু মেয়েকে খাওয়াবো, বা তার ফাঁকে একটুখানি জামা কাপড় ভিজাতে দিয়ে দিলাম, বা কখনো হয়তো ঘর ঝাড়ু মোছা করছি বা অন্য একটা কোনো কাজ করছি, তার ফাঁকে ফাঁকে রুমটাকে একটুখানি ডাস্টিং করে নিলাম, বা মেয়েকে হয়তো স্নান করাচ্ছি, তার ফাঁকে হয়তো বাথরুমটা একটুখানি পরিষ্কার করে নিলাম। তো আমি কিন্তু এরকম সিস্টেম ফলো করে কাজ করি। যেহেতু আমার একটা ছোট্ট বেবি রয়েছে, তাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে অনেকটা করে সময় একদমই দেওয়া যায় না। তো সেই জায়গায় আমাকে এরকমভাবে কাজ করতে হয়। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের বেবিরা একটুখানি বড় হয়ে গিয়েছে বা স্কুলে গিয়েছে বা আরেকটু বড় হয়েছে, কলেজে যাওয়ার মতো হয়েছে, নিজেদের কাজ নিজেরা করে নিতে পারে, সেই সমস্ত মায়েরা বা সেই সমস্ত হাউসওয়াইফরা কিন্তু একটু ধরে ধরে গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে আরও সুন্দরভাবে কাজ করতে পারে, মানে একটার পরে একটা রুটিন মাফিক কাজ করতে পারে, কারণ তাদের হাতে অনেকটা সময় বেশি থাকে আমার মনে হয়। তো আপনারা যদি এই ব্যাপারে সহমত হন অবশ্যই আমাকে জানাবেন। তো এটা আমার একটা ওপিনিয়ন ছিল, আপনাদেরকে বললাম বা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে এদিকে কিন্তু বড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তার ফাঁকে ফাঁকে আমি মেয়েকেও খাইয়ে নিয়েছি। আর যেটাতে আমি বাসন রাখতাম সেটাও ভালো করে একটু ধুয়ে নিলাম। অনেক দিন ধরে বাসন রাখার একটা একটুখানি নোংরা হয়ে পড়েছিল, তো সেটা ধোয়ার আমার সময় হচ্ছিল না, তো সেটা একটু ভালো করে ধুয়ে নিলাম। তো এখানটা আমি এটাও বলবো যে ধরুন এখন আমার মেয়ে যদি একটুখানি বড় থাকতো, তাহলে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো ডেলি করতে পারতাম, মানে ওই বাসন ধোয়া যে র্যাকটা ওটা আমি পরিষ্কার করতে পারতাম, বা কিচেনটা আমি প্রত্যেক দিন ভালো করে ক্লিন করতে পারতাম। কিন্তু এখন মেয়ে যত বড় হচ্ছে, ওর ডিমান্ড তত বেশি বাড়ছে, ওর আমাকে বেশি করে প্রয়োজন হচ্ছে বলে আমি কিন্তু অনেক কাজে সেরকমভাবে হাত লাগাতে পারি না। তো এখানটায় আমি ওই কাজের ফাঁকে ফাঁকে আবারও চলে এসেছি এই ফ্রিজের ওপরটা একটুখানি পরিষ্কার করে নিতে। ওই পুজোর সময় ফ্রিজের ওপরে এই কাভারটা আমি কিনেছিলাম স্টাইল বাজার থেকে, এটা তো ভীষণই ভালো। তো এটা দেওয়ার ফলে না আমার ফ্রিজের ওপরে সেরকমভাবে আর নোংরা হয় না। তো এখন ওই কাভারটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম, আর এগুলো একটু ভালো করে মুছে আমি জায়গায় রেখে দেবো। আর তার সাথে কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটাও আজকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। সাধারণত এই ছোটো অ্যাকোয়ারিয়ামগুলো না খুব একটা বেশি ক্লিন করার প্রয়োজন পড়ে না, কারণ মাছগুলোকে সবসময় যদি আমরা পরিষ্কার জলের মধ্যে রাখি তাহলে কিন্তু মাছগুলো সারভাইভ করতে একটু কষ্ট হয়। তাই যতক্ষণ না এরকম ধরনের নোংরা হচ্ছে ততক্ষণ অবধি আমি ক্লিন করি না। আমাদেরকে বলাই হয়েছিল যে মাসে যদি আমরা 2বারও ক্লিন করি সেটাই যথেষ্ট। দেখুন কতটা নোংরা জল বেরোলো। তো এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, তারপরে এর মধ্যে আবার ফ্রেশ জল দিয়ে রাখবো। সাধারণত না এরকম ছোট অ্যাকোয়ারিয়াম নিলে আমি লক্ষ্য করেছি জলের মধ্যে ওই অক্সিজেন মেকিং মেশিনটা না দিলে না মাছগুলো খুব একটা সারভাইভ করতে পারে না। তো এখন আমি ফ্রেশ জল দিয়ে দিয়েছি, আর এই মেশিনটাকে 10 থেকে 15 মিনিট চালিয়ে রাখবো, ভেতরে অক্সিজেনটা বেশ ভালোভাবে সার্কুলেট হবে, তারপরে আমি মাছগুলোকে ছাড়বো। তো ওদিকে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর তার সাথে আলুগুলোও ভেজে নিয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস আমি শেয়ার করি, এটাও কিন্তু আমি প্রথমবারের জন্য ফলো করলাম। অনেক সময় দেখা যায় কি এরকম ধরনের পনির যদি আমরা এনে কেটে তারপরে ভাজি, তাহলে না পনিরগুলো অনেক সময় ভেঙে যায়। তো সেক্ষেত্রে কি পনিরটাকে মাঝখান থেকে এরকম দুভাগ করে তারপরে যদি ভেজে তারপরে এরকম খুন্তি বা ছুরি দিয়ে কেটে নেন, তাহলে দেখা যায় ভাজার পরে পনিরটা একটুখানি হার্ড হয়ে যায় আর পনিরটা খুব সুন্দরভাবে কাটাও যায়।
আর এই যে এদিকে কিন্তু একটা কড়াইতে আমি মটর ডালের বড়া আর আলুর তরকারিটা প্রথমে বসিয়ে নিচ্ছি। প্রথমে একটু তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়েছি, একটুখানি আদা গ্রেট করে দিয়েছিলাম। তো আদাটা ভাজা ভাজা হতে ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু বেশি পরিমাণে জল দিয়ে মটর ডালের বড়াগুলো দিয়ে একটু ভালো ফুটিয়ে নিয়েছি। আর গায়ে গায়ে লেগে আসতেই এর মধ্যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি পনির আর ক্যাপসিকামের তরকারিটা। আজকে একটু কাজু বাদাম আর চারমগজ বাটা দিয়েই করছি। আর এখানটায় না কিছু মটর ডালের বড়া আমার বেশি ছিল, সেটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে কোনো রান্নাতে ব্যবহার করে নেব। আর আজকে যে পনিরগুলো ভেজেছিলাম সেগুলো একটুখানি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, এর ফলে পনিরগুলো কিন্তু খুব সফট হয়। তো এখানটায় আমি ভালো করে পনির আর ক্যাপসিকামগুলোকে কষিয়ে নিচ্ছি, এরপরে জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তো যতক্ষণ ওদিকে রান্না করছিলাম আমার মেয়ে আমার চোখের আড়ালে কী করেছে, এই চেয়ারের ওপর উঠে না ডাইনিং টেবিলের ওপরে উঠে পড়েছিল। তো আমি তাকিয়ে এতটা পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম, তো সব কিছু ছেড়ে ছুড়ে আগে ওকে গিয়ে টেনে নামিয়েছি। তো এখনও যতটা বড় হচ্ছে না, এই সমস্ত জিনিসগুলোর প্রতি আমাকে প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হয়। তার ফলে কিন্তু সংসারের দিকে কিছু না কিছু আমার ঘাটতি পড়ে যাচ্ছে। এই যে যেমন আমার কিচেন কাউন্টার টপটা 1-2 দিন মতো আমার এরকমভাবে পরিষ্কার করা হয়নি, একটুখানি তেল চিটচিটে ভাব হয়ে গিয়েছিল। তো আজকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। মেয়ে যখন অনেকটা ছোট ছিল তখন কিন্তু এই কাউন্টার টপকে আমি রোজ ভালোভাবে ক্লিন করতাম, মানে এই প্লেটগুলোকে প্রত্যেক দিন ধুয়ে নেওয়া আর এই ভিজে কাপড় দিয়ে না সব কিছু জিনিসকে মুছে নেওয়া প্রত্যেক দিনই করতাম। কিন্তু এখন যত বড় হচ্ছে ওর কিন্তু ডিমান্ড বাড়ছে, তো ও আমার এখন প্রথম প্রায়োরিটি, তাই এই সমস্ত কাজগুলো খুব একটা বেশি করে উঠতে পারি না। তাও আমি আমার দিক থেকে সব সময়ের জন্য চেষ্টা করে থাকি যতটা সম্ভব গুছিয়ে আর পরিপাটি করে কাজগুলো করার জন্য। তো তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।